শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাব। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা পিতামাতার কাছে দুঃখ প্রকাশ। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতামাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হাম পরিস্থিতি, স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির মতো প্রকোপ কমতে সময় লাগবে আরো 1.5 মাস, শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। নোয়াখালীতে বাড়ছে প্রাপ্তবয়স্ক রোগী। দেশজুড়ে ফিলিং স্টেশনগুলোতে কাটছে না সংকট ভোগান্তি। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল পাওয়ার নিশ্চয়তা। রাত্র 1:30 থেকে এখন পর্যন্ত আছি, এতটুকু বলতে পারি। ফুয়েল পাস নাকি চালু করছে, তখন ফুয়েল পাস দিব। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। সোমবার দ্বিতীয় দফায় হতে পারে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এখনো টানাপোড়েন, পাল্টাপাল্টি হুঁশিয়ারি ওয়াশিংটন তেহরানের। স্বাচ্ছন্দ্যের সাথে চলছে প্রথম দিনের হজ ফ্লাইট। সারাদিনে 14 ফ্লাইটে সৌদি যাবেন 5,500-এর বেশি হজ যাত্রী। আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আমি রাসূলকে কবর জিয়ারত করতে পারতেছি, এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। তারা মুসলিম, তাদের এটা আকাঙ্ক্ষাই থাকে এটা করতে হবে। আল্লাহর ঘর এবং মদিনা শরীফ দেখার জন্য আল্লাহ যেন সেটা কবুল করেন। ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি IMF, জানালেন অর্থমন্ত্রী। আলোচনার মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে সমাধানের আশা। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশি নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা UHFPO সম্মেলনে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকারের চেষ্টায় হাম পরিস্থিতির অবনতি কিছুটা রোধ হয়েছে। এজন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী সন্তানহারা পিতামাতার কাছে দুঃখ প্রকাশ করেন। জানান, দেশের নাগরিকদের হেলথ কার্ড দেওয়া হবে। এছাড়া ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্য বীমা চালু ও স্বাস্থ্য খাতে GDPর 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। হাসপাতালগুলোকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলেও জানান প্রধানমন্ত্রী। উপজেলা স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তাগণের সম্মেলনে সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেশে হাম আর উপসর্গ নিয়ে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন। রাজশাহী মেডিকেলে এই রোগীর উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন, চিকিৎসাধীন 149 জন। নোয়াখালী জেনারেল হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 12 জন। আর প্রথম দিকে এই জেলায় শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে, আর এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও হামে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। শয্যা সংকটে বিভিন্ন জেলা সদর হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। বেড নাই এবং কি বসারও না, রুগী অতিরিক্ত এখানে। আর এখন এখানে আসে হামের রুগী আসলে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া রুগী আসলে হাম হয়ে যায়। পুরো শরীরে হাম রোগ দেখা দিচ্ছে। তারপর 2 দিন পরে আমার বাচ্চার, এখন আমার 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি, বাচ্চারও আমার সঙ্গে হাম হয়েছে। যারা টিকা নেয় নাই, তারা অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তারা আক্রান্ত হচ্ছে। আর প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, প্রেগনেন্ট মহিলারা আক্রান্ত।
বরিশালে হাম আক্রান্তদের কি অবস্থা আমরা সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। কাউসার, হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, এখন আবার যেটি দেখলাম প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে, এদের মধ্যে আবার গর্ভবতী নারীর সংখ্যা অনেক বেশি। সে হিসেবে বরিশালে কি অবস্থা দেখছেন জানাবেন। বরিশালও প্রতিদিনই জ্যামিতিক হারে রোগীর সংখ্যা বাড়ছে। গেল 24 ঘন্টায় শুধু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 42 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে এই একটি হাসপাতালেই 149 জন রোগী হামের উপসর্গ এবং হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকরাও কিন্তু তাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন হঠাৎ করেই হামের রোগী বেড়ে যাওয়ায় তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে এবং গেল 24 ঘন্টায় স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 6 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 19 এবং স্বাস্থ্য বিভাগ বলছে তারা চেষ্টা করছেন এই প্রাদুর্ভাব কমিয়ে আনার। টিকা কার্যক্রম চলছে এবং শিগগিরই পুরো বিভাগ জুড়ে টিকা কার্যক্রম চলবে। এই মুহূর্তে বিভাগের 4টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে তারা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা যে ওয়ার্ডটি খুলেছেন সেখানে তারা তাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। যদিও স্থান সংকুলন রয়েছে, স্থান সংকুলন থাকার কারণে প্রতিটি সিটে 3 জনকে করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা সিটে জায়গা না পাচ্ছেন তাদেরকে কিন্তু ফ্লোরে জায়গা দেওয়া হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা বলছেন যে এরই মধ্যে তারা 4টি কক্ষে এই যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদেরকে ভর্তি করছেন এবং পাশাপাশি বহির্বিভাগেও তারা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং বহির্বিভাগে চিকিৎসা শেষে আসলে সেখানে গুরুতর যারা রোগী নন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাদেরকে শারীরিক অবস্থা গুরুতর বা হাসপাতালে ভর্তি করার যোগ্য তাদেরকে আসলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ কাউসার। হাম মহামারী আকার ধারণ করেছে, বর্তমান পরিস্থিতি স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির মতো পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক আহমেদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে হামের প্রকোপের জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। বিশেষজ্ঞদের মতে হামের ঊর্ধ্বমুখী প্রবণতা কমতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগবে, তবে সারা দেশে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। এই অবস্থায় অবিলম্বে গণটিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। গত 1 মাসে 200-র বেশি শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 20,000-এর বেশি মানুষ, আর এখন হাসপাতালে চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। দেহে র্যাশ প্রকাশের 4 দিন আগেই সংক্রমণ ছড়াতে শুরু করে, তাই জ্বর দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান সংগঠনটির। প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাজেটের অন্তত 15 এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করা জরুরি। হামের সংক্রমণ ক্ষমতা, যেটা আমরা রোগতাত্ত্বিক ভাষায় R0 বলি, R0, খুবই বেশি, কিন্তু জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির জন্য স্ট্যান্ডিং অর্ডার নেই। আমাদেরকে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মন্ত্রীর সিদ্ধান্ত, বিভিন্ন দপ্তরের বৈঠকে অপেক্ষা করতে হয়। আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান করে এই বিষয়ে একটা জরুরি ব্যবস্থা নেওয়া যায়। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিয়ে সংকট আর ভোগান্তি কাটছে না। ঢাকার বিভিন্ন এলাকায় গভীর রাত থেকে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12-13 ঘন্টা পর্যন্ত, আর এতে করে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। রাইড শেয়ার করছেন যারা, দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে তারা যেটুকু জ্বালানি পাচ্ছেন তা দিয়ে খুব অল্প দিনের চাহিদা মিটছে। এদিকে পাম্পের অপেক্ষমান গাড়ির কারণে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এই সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। রাত্র 1:30 থেকে এখন পর্যন্ত আছি, এতটুকু বলতে পারি। ফুয়েল পাস নাকি চালু করছে, তখন ফুয়েল পাস দিব 10 লিটারের জন্য। এখন 10 লিটারও আসতে পারে, 8 লিটার 9 লিটারও আসতে পারে। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। ইনকামের টাইমটা আপনার এই দেখা যাচ্ছে যে তেল ভরতে যেয়ে চলে যাচ্ছে, টাইমটা সেভাবে মেনটেন করা যাচ্ছে না। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন।
পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ বাইকার চালকরা। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের অভাবে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প, চাহিদা অনুযায়ী ডিজেলও মিলছে না। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগেও জ্বালানি সংকট কাটেনি। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এমন পরিস্থিতি। তবে কোথাও কোথাও ফুয়েল কার্ডের মাধ্যমে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেন অনেক গ্রাহক। সবাই সিরিয়াল বাই সিরিয়াল ফুয়েল কার্ড দিয়ে তেল নিতেছে সুন্দরভাবে, পামালারাও খুব সুন্দরভাবে দিতেছে, এটা ওদের জন্য সাশ্রয় হইতেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তারা তেল পায় না, তেল না পাওয়ার কারণে তারা বাড়িতে যেতেও পারে না, অনেকেই দেখা যায় রাস্তায় থেকে যায়, আবার পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করে। আমরা তেল নেওয়ার জন্য বিভিন্ন পাম্পে যাই, কিন্তু সেখানে গিয়ে আলটিমেটলি হচ্ছে আমরা যে পরিমাণ তেল পাই তাতে মাত্র 100-150 টাকা তেল পাই। সেই তেলটা আমাদের আসলে খরচ হয়ে যায় আমরা এই যে তেল সংগ্রহ করতে গিয়েই। ঢাকা এবং ঢাকার বাইরে ফিলিং স্টেশনের কি চিত্র সেটি জানবার চেষ্টা করছি সহকর্মীদের মাধ্যমে। শুরুতে যাচ্ছি রাজধানীর আসাদ গেট এলাকায়। সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন। ঐশী, আসলে প্রতিদিনকারই চিত্র এখন যে ফিলিং স্টেশনের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, সেখানেও দেখতে পাচ্ছি পরিবহনের দীর্ঘ লাইন, সড়কে ভোগান্তি। জ্বালানি দেওয়া সুনির্দিষ্ট কোনো সময় কেন দিতে পারছে না এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? এ সম্পর্কে কিছু জানা গেল কিনা? আসলে বৃষ্টি এটা খুব অনির্দিষ্ট কিংবা বলা চলে যে এটা বলাটা খুব কঠিন ঠিক কোন সময়ে তেল দেওয়া হবে। কারণ যেমনটি এই পাম্পে আমি যেটি দাঁড়িয়ে রয়েছি, এই পাম্পে তেল যেটুকু মজুদ ছিল সেটুকু শেষ হয়ে গিয়েছে রাত 3টার সময় অকটেন, এবং ভোর 5টার সময় শেষ হয়েছে ডিজেল। ফলে যেই তেলবাহী যে গাড়িটি সেটি আবারও নিকটস্থ যে ডিপো থেকে তেল নেওয়া হয় সেই ডিপোতে যাবে, এবং সেই ডিপোতেও কিন্তু অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর তেলবাহী গাড়িগুলোর ঠিক একই রকম সিরিয়ালে দাঁড়াতে হয়। ফলে সেই সিরিয়াল মেনটেন করে তেল নেবে এবং এরপর এখানে এসে সেই তেল পাম্পে লোড হওয়ার পর তারপর যে সেখানে তেল দিতে পারবে। ফলে এই যে একটা দীর্ঘসূত্রিতা এবং যেটুকু চাহিদা তার চেয়ে প্রায় 1/3 কম তেল পাচ্ছে পাম্পগুলো, এবং একই সঙ্গে গ্রাহকের তরফ থেকে চাহিদা প্রায় 2-3 গুণ বেড়ে গেছে। এই যে অসামঞ্জস্যতা, ঠিক এর কারণে আসলে সঠিক সময় বা সুনির্দিষ্ট কোনো সময় দেওয়া যাচ্ছে না। যদিও বিভিন্ন পাম্পগুলো যেগুলো বন্ধ রয়েছে তেল সংকটের কারণে বা তেলের মজুদ ফুরিয়ে গেছে, সে সমস্ত পাম্পগুলোতে আসলে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। যেমন এই পাম্পটিতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে যে সন্ধ্যা 6টার পর তেল দেওয়া হবে। এভাবেই চলছে, তবে ঠিক কতদিন এভাবে চলবে সেই বিষয়টি নিয়ে একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা চান গ্রাহক যারা আছেন, এবং পাম্প মালিকরাও বলছেন যে তারাও আসলে ভুক্তভোগী সব মিলিয়ে। শুনছিলাম আমরা। ধন্যবাদ ঐশী। আমরা এবার ঢাকার বাইরে যাব। দেখতে পাচ্ছি রংপুরে সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন আমাদের জন্য। ঢাকার বাইরে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সংকটই রংপুরে মাজহার, এবং অনেকগুলো পাম্প অর্থাৎ ফিলিং স্টেশন এখানে বন্ধ হয়ে গেছে। যারা আছেন জ্বালানি নিতে সংগ্রহ করতে আসছেন ফিলিং স্টেশনে, তারা কি বলছেন? বৃষ্টি একেবারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের। আপনি জানেন যে রংপুর বিভাগের যে প্রায় 350টিরও বেশি রংপুর বিভাগে পেট্রোল পাম্প আছে, তার অর্ধেকেরও বেশি পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল বা অকটেন বা ডিজেল দেওয়া হচ্ছে না। এই কারণে কিন্তু সংকটটা সব থেকে বেশি বেড়েছে। আমি যদি আপনাকে রংপুর মহানগরী ইউনিক ট্রেডার্সের এই তথ্যটি দিতে চাই, এখানে প্রতিদিন পেট্রোল, অকটেন বা ডিজেল দেওয়া হচ্ছে, কিন্তু পাশের বা অন্যান্য পাম্পগুলোতে কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। সেই কারণে পুরো ভিড়টা কিন্তু এখানে এসে লাগছে, এবং এখানে তো নানা ধরনের অব্যবস্থাপনা আছেই। যেমন 1000 কাউকে 1000 বা কাউকে 500 টাকা দেওয়া হচ্ছে, আবার কেউ লাইন ভেঙে আসতেছে, এতেও কিন্তু এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে। আর কর্মঘণ্টার কথা যদি বলি, কর্মঘণ্টা এই জায়গাতে পেট্রোল নেওয়ার জন্য কিন্তু ভোরে এসেছেন, কিন্তু এখন অবধি কিন্তু অনেকেই পেট্রোল পাননি। আপনি যদি দীর্ঘ লাইন দেখেন, তাহলে দাঁড়াচ্ছে যিনি সরকারি বা বেসরকারি, যিনি চাকুরিজীবী, তার তাহলে অবস্থাটা কেমন হচ্ছে? তিনি কর্মক্ষেত্রে অনুপস্থিত হচ্ছেন, অর্থাৎ তার কর্মঘণ্টাটা ব্যয় হচ্ছে। এই কারণে যারা বিশেষজ্ঞরা তারা যদি বলছেন যে প্রত্যেকটি পাম্পে যদি তেলগুলো দেয়া হতো, অর্থাৎ রংপুর বিভাগের যেসব পাম্পগুলো বন্ধ আছে বা সরবরাহ সংকটের কারণে যেগুলোতে দেয়া হচ্ছে না, সেই জায়গাগুলোতে যদি স্বাভাবিক করা হতো, অর্থাৎ 2000 বা 1000 বা প্রতিদিন কিছু না কিছু করে যদি প্রত্যেকটি পেট্রোল পাম্পে যদি পেট্রোলটা দিয়ে একটি পরিণতি আনা হতো, তাহলে কিন্তু ভালো হতো। তা না হলে এই যে অবস্থাটা, প্রতিদিনই কিন্তু গতকালও এখানে মারামারির ঘটনা ঘটেছে, পীরগাছাতে মারামারির ঘটনা ঘটেছে। পেট্রোল পাম্প মালিকদের আরেকটি বিষয় বলি, যেমন এখানে যেমন প্রতিদিন দেয়া হচ্ছে, অন্যগুলোতে কিন্তু কোনোভাবেই দেয়া হচ্ছে না।
আর না দেওয়ার কারণে যেটি হচ্ছে সব স্রোত, এমনকি রংপুরের বাহিরের লোকজনও কিন্তু যেসব জায়গায় পেট্রোল বা অকটেন বা ডিজেল দেওয়া হচ্ছে সেখানে আসতেছে। সেখানে সংকটটা বেশি তৈরি হয়েছে। এই জন্য জরুরি ভিত্তিতে প্রত্যেকটি পাম্পে যে পেট্রোল সরবরাহ করার জন্য বা জ্বালানি সরবরাহ করার জন্য বিশেষজ্ঞরা বলছেন এবং প্রশাসনকে নজরদারি বাড়ানোর কথা বলছেন। কারণ অনেক গ্রাহক আমাদের কাছে অভিযোগ করেছেন যে এই ভিড়ের কারণে অনেক পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল ওজনে কম দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু কোনোভাবে মনিটরিং হচ্ছে না, সেটিও মনিটরিং করা প্রয়োজন। বৃষ্টি পরিমাণে কম দেওয়ার কথা আপনি বলছিলেন, ধন্যবাদ মাজহার। আগামী সোমবার অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন CNN, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইসলামাবাদে ওই বৈঠক হতে পারে। আর ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিরা আগামীকাল অর্থাৎ রোববার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে, যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে আলোচনা, তবে তা কোনো চুক্তি ছাড়া শেষ হয়। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফার বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে ইরান যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হুঁশিয়ারি চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের পাল্টা হুমকি, এই অবরোধ প্রত্যাহার না হলে আবারও বন্ধ করে দেয়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজের চলাচল বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মধ্যে চুক্তি না হলে আবারও ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক এবং সমঝোতা নিয়ে আশাবাদী পুরো বিশ্ব। খুব শিগগিরই চিরবৈরী দুই দেশের মধ্যে হতে পারে একটি চুক্তিও। তবে এই পরিস্থিতিতেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই আর পাল্টাপাল্টি হুমকি হুঁশিয়ারি। বিশেষ করে হরমুজ প্রণালী সহ বিভিন্ন ইস্যুতে চরমে পৌঁছেছে দুপক্ষের কাদা ছোড়াছুড়ি। কয়েকটি শর্ত সাপেক্ষে তেহরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পাল্টা হুমকি দিয়ে বলেন, একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর বহাল থাকবে মার্কিন নৌ অবরোধ। বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে হয়তো আর বাড়ানো হবে না যুদ্ধবিরতির মেয়াদ, ইঙ্গিত ট্রাম্পের। হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, কিন্তু অবরোধ তো থাকবেই। আর দুঃখজনকভাবে আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হতে পারে। ট্রাম্পের এমন হুমকির তীব্র প্রতিক্রিয়া এসেছে ইরানের পক্ষ থেকেও। সামাজিক মাধ্যমে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে ফের বন্ধ করে দেয়া হবে হরমুজ প্রণালী। এর আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে এসেছে হরমুজ প্রণালী। ট্রাম্পের এসব দাবিকে পরস্পর বিরোধী আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, এগুলো যুক্তরাষ্ট্রের হতাশা ও অসহায়ত্বের প্রতিফলন। যুক্তরাষ্ট্র যে আচরণ করছে তাতে আমরা আগের চেয়েও আরো সতর্ক আছি। এরই মধ্যে তারা নৌ অবরোধ ঘোষণা করেছে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন। হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরান অবশ্যই কার্যকর পদক্ষেপ নেবে। এদিকে বারবার শত্রুপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে আসছে ইরান। তবে কোনোভাবে বা কোনো রূপেই হবে না কোনো ধরনের আর্থিক লেনদেন, স্পষ্ট বার্তা মার্কিন প্রেসিডেন্টের। রেজবানা সাইমা, যমুনা নিউজ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আসন্ন বৈঠক নিয়ে আশাবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় আসন্ন বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক হতে পারে বলেও আখ্যা দেন। পাশাপাশি এই বৈঠক থেকে অনেক কিছু অর্জন করা সম্ভব হবে বলেও জানান তিনি। অপর আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রক্রিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুবই খুশি হয়েছেন। এর আগে রুশ তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ 1 মাস বৃদ্ধির ঘোষণা দেয় ওয়াশিংটন। এবারের হজ ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেছেন হজ যাত্রীরা। তাদের মতে যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল, ঝামেলামুক্ত, যার ফলে স্বাচ্ছন্দ্যের সাথেই হজ যাত্রা শুরু করতে পারছেন তারা। শুক্রবার দিবাগত রাতে 419 জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যায় এবং প্রথম দিনে নির্ধারিত 14টি ফ্লাইটে মোট যাত্রী সংখ্যা 5661 জন। এর মধ্যে 7টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। চলতি বছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ যাত্রী সৌদি আরবে যাচ্ছেন। এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন 2,455 জন হজ যাত্রী। সৌদি অংশের ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায়
সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। এবার হজ যাত্রী পরিবহনে কাজ করছে 3টি বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও হজ ফ্লাইট পরিচালিত হবে। যদিও এটা আমার প্রথম, এর আগে আমি যাইনি, কিন্তু যা পরিস্থিতি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আল্লাহর ঘর এবং মদিনা শরীফ দেখার জন্য আল্লাহ যেন সেটা কবুল করেন। এবার সার্বিক ব্যবস্থা আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এবার যে সার্বিক ব্যবস্থা হয়েছে এটা খুব ভালো হয়েছে। এটাতে আগামীতে মনে হয় এর থেকে আরও ভালো হবে এই আশা করি। সৌদি আরবে আমাদের যে জেদ্দা কাউন্সিলর তার টিম নিয়ে কিন্তু তাদেরকে রিসিভ করেছেন। ইতিমধ্যেই হজ যাত্রীগণ মক্কার বাড়িতেও প্রবেশ করেছে। মোট 10টি সৌদি কোম্পানির অধীনে কিন্তু আসলে তাদের সার্ভিস প্রদান করা হচ্ছে। এই 10টি কোম্পানির মধ্যে আসলে একটি কোম্পানি এবছরে প্রথমবারের মতো ঢাকাতে নুসুক কার্ড বিতরণ করেছে। আমরা আশকোনা হজ ক্যাম্পে যাচ্ছি, সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন সেখানে। রেদওয়ান, এবার তো হজ যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দেখলাম যারা হজ যাত্রী আছেন তারা বেশ সন্তুষ্টিও প্রকাশ করেছেন। এখন এখানকার পরিবেশ আপনি কেমন দেখছেন? পরবর্তীতে যে ফ্লাইটগুলো আছে সেগুলো যাতে নির্বিঘ্নে যায় সেজন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি 1টা 30 একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং তার পরবর্তী যে ফ্লাইটটি সেটি মূলত 5টা 30 দিকে, এবং সেই ফ্লাইটের কিন্তু ইতিমধ্যেই বোর্ডিং শুরু হয়ে গেছে এবং যাত্রীরা যারা জোহর নামাজ আদায় করছিলেন তারা ইতিমধ্যে সেই ইমিগ্রেশনের লাইন ধরে দাঁড়িয়েছেন। এবং এখন পর্যন্ত সকাল থেকেই সার্বিক পরিস্থিতি যেটি দেখছি যে যাত্রী সহ যারা এখানে সেবকরা রয়েছেন সবাই বলছেন যে অন্যান্য কয়েক বছরের তুলনায় এবারের যাত্রাটা নির্বিঘ্ন করতে সরকার থেকে শুরু করে সবাই, ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে বেশ যে উদ্যোগটি নিয়েছেন সেটির মাধ্যমে কিন্তু তারা বেশ নির্বিঘ্নেই যাত্রা করতে পারছেন বলে তারা আমাদের জানিয়েছেন। পাশাপাশি ডরমেটরিতে যারা থাকছেন তারা গতকালকে অভিযোগ করছিলেন যেন প্রচন্ড মশার উৎপাত এই জায়গাটিতে, যার কারণে আজকে কিন্তু আমরা দেখেছি যে পুরো এই আশকোনা হজ ক্যাম্প জুড়ে সরকারি ব্যবস্থাপনায় কিন্তু যে মশক নিধন কার্যক্রম সেটি চালানো হয়েছে। পাশাপাশি যাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় তার জন্য প্রতিটি পয়েন্টেই কিন্তু একটি করে বুথ প্রতিস্থাপন করা হয়েছে, যার ফলে কোনো রকম কোনো ভোগান্তি হওয়ার সুযোগ নেই। এবং প্রতিটি এবার একটি নতুন নিয়ম হয়েছে যেটি হচ্ছে নুসুক কার্ড, অর্থাৎ সৌদি আরবে ভ্রমণ করার জন্য একটি নতুন করে কার্ড ইস্যু করা হয়েছে এবং সবাই যেন সেই কার্ডটি বাধ্যতামূলক সেই নুসুক কার্ডটি সংগ্রহ করে যান। সেই জন্য কিন্তু বারবারই এই হজ ক্যাম্পের যে পরিচালক তিনি কিন্তু সেই তাগিদ দিচ্ছেন যেন প্রত্যেকের কাছে এবং গলায় দৃশ্যমান অবস্থায় নুসুক কার্ডটি ঝোলানো থাকে। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো রকম সেবা পেতে বেগ পেতে হবে না বলে জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি আমাদের, অনেক ধন্যবাদ রেদওয়ান। ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি IMF। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী এমন তথ্য জানিয়েছেন। বলেছেন কিছু বিষয়ে আরও আলোচনা দরকার হবে। IMF এর সাথে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ মিলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে চলছে আলোচনা। সংস্থাটির এবারে বসন্তকালীন সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সফররত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইডলাইনে নীতি নির্ধারণী দ্বিপাক্ষিক বৈঠক। আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে। আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দ্য মিটাইম IMF এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। রাজস্ব ব্যবস্থাপনা, ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কার বিষয়ে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে IMF। অর্থমন্ত্রী আশাবাদী সংস্কার চালিয়ে যেতে সরকারের পাশে থাকবে সংস্থাটি। রাজস্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে যে আলোচনা হয়েছে ভেরি পজিটিভ, এবং অন্য যে ইস্যুগুলো আমাদের ইলেকশন ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন্ড করা হচ্ছে এবং এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে বিএনপির দেওয়া নির্বাচনী ইস্তেহারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মোটামুটি বিএনপির নির্বাচনী যে ইস্তেহার এটার সাথে অ্যালাইন হয়েছে
এটার মধ্যে সমর্থন আছে। কিভাবে এটা আমরা বাস্তবায়ন করবো, এখানে যে সমস্যাগুলো সমাধান করবো, অ্যাপ্রোচটা কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। সমাপনী সংবাদ সম্মেলনে IMF এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৌদি আরবে অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধ বন্ধে সদস্য দেশগুলোর সহযোগিতাও চাওয়া হয়েছে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। কোচিং বাণিজ্য বন্ধে নানামুখী ব্যবস্থা নিয়েছে সরকার। জরাজীর্ণ প্রাথমিক স্কুলগুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সকালে রাজধানীর ডেমরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। কোচিংটা এত অতপ্রুতভাবে আমাদের সমাজে ছড়িয়ে আছে যে এক রাতে এটা বন্ধ করা সম্ভব না। আমরা বেশ কিছু আপনার ইনোভেশন বা বেশ কিছু পলিসিজ আইডেন্টিফাই করছি, যেগুলোর মাধ্যমে হয়তো আমরা পাইলটিংয়ে যাব। আমরা দেখব কিভাবে আমরা কোচিংগুলো একটা নিয়ন্ত্রণে আনতে পারি। জ্বালানি সংকট হলে সবাই মিলে তা নিরসনের চেষ্টা করা হবে, কিন্তু আসল পরিস্থিতি ধামাচাপা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আসাদ গেট এলাকায় তেলের পাম্প পরিদর্শনে যান তিনি। বলেন, জনগণের এই ভোগান্তির কথা সংসদে তুলে ধরা হবে। পাম্পগুলো চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণে এই সংকট তৈরি হয়েছে। ডাক্তার শফিকুর বলেন, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জাতিকে সত্য তথ্য দিতে হবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা তেল পান না তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন জামায়াত আমির। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। গাজীপুরের মাওনা ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঘটেছে বলেও তিনি দাবি করেন। আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। এই সংকটটা এই সরকারের তৈরি না, এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের 2026 থেকে 2028 এই সালের জন্য বরিশাল পরিচালনা কমিটির একটি নির্বাচন চলছে এবং রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল 10:40 ভোট গ্রহণ শুরু হয়, যা 4:30 পর্যন্ত চলবে। এবং এ বিষয়ে আমাদের সহকর্মী আলমগীর হোসেন বিস্তারিত তথ্য নিয়ে অপেক্ষা করছেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আলমগীর, আমাদেরকে একটু জানাবেন নির্বাচনের পরিবেশ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন। বৃষ্টি নির্বাচনের পরিবেশ নিয়ে সকালে যে 3টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে প্রগতিশীল আবাসন ঐক্য পরিষদ, তাদের পক্ষ থেকে দাবি ছিল কিছুটা বিশৃঙ্খলার এবং আরেকটি সিদ্ধান্ত আগে থাকতেই ছিল যে নির্বাচন হবে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। সেটি আসলে সকালে লাগানো হয়নি, এটি এখন পর্যন্ত লাগানোর কাজটি চলছে, সেটি নিয়ে তাদের একটি অভিযোগ ছিল। এবং আরেকটি অভিযোগ ছিল যে এজেন্ট যাদেরকে আছে, যেসব এজেন্ট এইসব প্রার্থীদের পক্ষে রয়েছেন তাদেরকে আসলে একটু দূরে রাখা হয়েছিল, যে কারণে ছবির সাথে ভোটারের তালিকা মিলিয়ে দেখার ক্ষেত্রে একটি সমস্যার তৈরি হচ্ছিল। সেই সমস্যাগুলো এখন অনেকটাই সমাধান হয়েছে এবং আগে প্রার্থীদের অনেকেই আসলে এই ভোট কেন্দ্রের মধ্যে অবস্থান করছিল, তারা এখন অনেকেই সরে গেছে, যে কারণে সকালে যে অভিযোগগুলো ছিল সেটি কিন্তু এখন তাদের সাথে আমি পরে আবার কথা বলেছি, সেই অভিযোগগুলো এখন নেই। এখনকার পরিবেশ নিয়ে তারা মোটামুটি সন্তুষ্ট। তবে বুথের সংখ্যা কম হয়, আসলে অনেক ভোটার এখনও আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে অবস্থান করছে, তারা এখনও ভোট দেওয়ার জন্য সেই বুথের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং ভোট শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, সেটি আসলে 40 মিনিট দেরি হয় এবং 10:40 দিকে শুরু হয়, তার মানে 3 ঘন্টার মতো প্রায় ভোট হয়েছে। এর মধ্যে মোট ভোটার এবার ভোট দিচ্ছেন 673 জন। এখন পর্যন্ত 300-র কাছাকাছি ভোটার ভোট দিতে পেরেছেন এবং অনেকেই আসলে অপেক্ষা করছেন, এই জন্য বুথের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। আরেকটি বিষয় হচ্ছে, জানেন যে এই রিহাবে কিন্তু এক সময় আসলে ভোট ছাড়াই নেতা নির্ধারিত হতো, সেটি এখন পরিবর্তন হয়ে নির্বাচনের মাধ্যমে প্রার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারছেন, যে কারণে ভোটারদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি এবং যারা প্রার্থী রয়েছেন তারাও আসলে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের পক্ষে টানার চেষ্টা করছেন। এবং জি, শুনছিলাম। ধন্যবাদ আলমগীর।
এলডিসি উত্তরণ আর বিশ্ব অর্থনীতির অস্থিরতায় দুয়ে মিলে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। ইকোনমিস্ট কনফারেন্সে এমন তথ্য তুলে ধরছেন অর্থনীতিবিদ। গবেষকরা বলছেন, পোশাক খাতে সস্তা শ্রমের দিন আর নেই। এখন টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষতা, প্রযুক্তির উন্নয়ন। রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সম্মেলনের আয়োজন করেছে সানেম। সামাজিক সুরক্ষার জন্য ফ্যামিলি কার্ড বড় উদ্যোগ হলেও এর সঠিক ব্যবহার আর অর্থায়ন নিয়ে শঙ্কা রয়েছে অর্থনীতিবিদদের। বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়েও তারা প্রশ্ন তোলেন। বলেন, মধ্যপ্রাচ্য সংকট ও বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপে আগামী অর্থ বছরের বাজেট সামলানো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। বড় ভূমিকম্পের ঝুঁকি আর অবকাঠামোগত দুর্বলতা ভাবিয়ে তুলছে নীতি নির্ধারকদের। বক্তাদের মতে শুধু কাগজে কলমে পরিকল্পনা নয়, সমৃদ্ধি নির্ভর আগামীর জন্য প্রশাসনিক সংস্কার দরকার। বাংলাদেশের অর্থনীতি যেমন প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখছি একটা বড় ধরনের নিম্নমুখী ধারা, এবং একটা যে ট্রানজিশন হয়েছে বাংলাদেশে, রাজনৈতিক ট্রানজিশন, সেটার কারণে নতুন সরকারের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো নিয়েও আমাদের আলোচনার মধ্যে উঠে আসবে। আমাদের একটা বড় দিক আছে, যে আমি একদম বাংলাদেশ স্পেসিফিক কথাই বলি, সংস্কার নিয়ে একটা বড় ধরনের একটা আলোচনা আছে। আবারও দুর্ঘটনার শিকার ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট। শুক্রবার অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় একটি যুদ্ধ বিমান। সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানায়, শুক্রবার রাতে পুনেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত 10:30টার দিকে অবতরণের চেষ্টা করে একটি ফাইটার জেট। এ সময় আটকে যায় এর একটি ল্যান্ডিং গিয়ার, যার ফলে বিমানটি রানওয়েতে চাকা ছাড়া অবতরণ করে। এ ঘটনার জেরে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং ডেটাতে দেখা যায় পুনেগামী বেশ কিছু ফ্লাইট সুরাট, গোয়া, মুম্বাই, চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া হয়। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মশিউর অনিক। দেখার আমন্ত্রণ রইল।